হ্যালো এভরিওয়ান, রোল ক্যামেরা টকে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমন, আমি সবুজ। আজকে আমাদের গেস্ট প্র্যাঙ্ক ব্যাচ ওয়ান। আজকে আমরা পডকাস্টে আলোচনা করেছি তার স্ট্রাগল জার্নি, তার লাইফ জার্নি এবং তার ইউটিউব জার্নি নিয়ে। তাহলে এপিসোডটি মিস করবেন না, দেখতে চোখ রাখুন রোল ক্যামেরা অ্যান্ড টকে। সো অয়নকে জিজ্ঞেস করবো, এখন তোমার কেমন চলছে লাইফ? ঠিকঠাক, না খুব খারাপ না খুব ভালো। না, যখন থেকে তুমি কাজ করছো তখন থেকে তো জিনিসটা খুব ভালো একটা ট্র্যাকে চলে আসা উচিত তোমার। হ্যাঁ, কিন্তু মেন ব্যাপার হচ্ছে একটু পুড়ে গিয়ে বলতে পারো। আমি খুব লেজি ছিল তো, আচ্ছা, মানে নিজের মর্জি মতো করি আর কি কাজ বাজ। যখন যেটা ভালো লাগলো করলাম, না ভালো লাগলো ঘরে শুয়ে থাকলাম, রাত খেলাম, এরকম ব্যাপার। সেটা আমরা অনেক জায়গাতে তোমাকে দেখতেও পাই, অনেক হয়তো অনেক জায়গায় তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারতে যাও, বা কখনো কাজের মধ্যে মধ্যেও কোনো জায়গায় হয়তো তুমি বাইক নিয়ে এক্সপ্লোর করতে যাও। কি শুনতেও পাই, দেখতেও পাই। তো সেটা তোমার কেমন পছন্দ, এই ব্যাপারগুলো? অবশ্যই আমার তো এমনি আড্ডা, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে থাকা এগুলো খুবই ভালো লাগে। মানে সবসময় যে মাথার মধ্যে কাজ থাকবে এরকম কিছু না। মাসে হয়তো একটা দুটো কাজ করবো আর বাদ বাকি সময়গুলো নিজেকে দেবো, এরকম একটা ব্যাপার। ফ্যামিলিকে ফ্যামিলি, হ্যাঁ ওই তো মা বাড়িতেই থাকা মানে ফ্যামিলিকে সময় দেওয়া, তার ফ্রেন্ডদেরকেও সময় দেওয়া। আচ্ছা, আপনার ইউটিউব জার্নি কত বছরের? 2018, মানে 6 বছর হয়ে গেল প্রায়। মানে 2018 থেকে আপনি যখন ইউটিউবে এসেছেন তখন অনেকেই ইউটিউব দেখতেও, কিন্তু ইউটিউব তখনও কি করে করবে সেটা হয়তো খুঁজে বের করতে পারেনি যে ইউটিউবে কি করবো, ইউটিউবে আসবো আমি কি করবো, আমি ডান্স করবো না, আমি কোনো অ্যাকচুয়ালি ক্যাটাগরি সেইভাবে চুজ করতে পারছি না যে অ্যাকচুয়ালি ক্যাটাগরি কি হবে। তো আপনার ইউটিউবে হঠাৎ করে ইউটিউবে আসার কারণ কি? অবশ্যই যেটা থাকে যে ফেমাস হবো, একটু নাম হবে, মানুষ চিনবে, বাস এটুকুই। তারপরে ইনকামটা তো ওটা তো অবভিয়াসলি সবারই দরকার লাগে জীবনে। ওটা তো একদম কম্পালসারি থাকে। প্রথমে একটা টার্গেট ছিল আমার যে একটু ফেমাস হবো, মানুষজন আমাকে চিনবে। হ্যাঁ, right. আচ্ছা, আমাদের একটুখানি এক্সপেরিমেন্ট বলছে আপনি শুরুর দিকে আপনি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। তো একদম শেষমেশ আপনি প্র্যাঙ্ক চ্যানেলকে বা প্র্যাঙ্ক ক্যাটাগরি চুজ কেন করলেন? কারণ মানে যেটা হয় আর কি, মানুষ এক টাইমে বোর হয়ে যায় না সবকিছু দিক থেকে। তো আমিও একটা সময় আমার অনেক কিছু করবার পর আমিও বোর হয়ে গেছিলাম। তো তারপরে আমি ভেবেছিলাম যে একটু লাইফ নিজেকে খুশি হবো বা অন্যদের যাতে সেই খুশিটা আমি বিলাতে পারি। তো তার জন্য প্র্যাঙ্ক, আর বিশেষ করে আমার প্র্যাঙ্কে সবসময় পাবলিকের উপর থাকে, যেটা আমি নিজেও হাসি যখন করি প্র্যাঙ্ক গুলো। আমরা আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে যেটা জানেন সেটা হচ্ছে আপনি তো ধরুন শুরু করেছেন অনেকগুলো ক্যাটাগরি দিয়ে, তো এইটা একটা ডাউন হয়েছে বা ওইটা একটু ইয়ে হয়েছে, তো সেইগুলো যদি একটু বলেন, মানে কোন ধরনের কাজ আপনি শুরু দিয়ে করতে চেয়েছিলেন বা করেছিলেন? প্রথমে বাংলা গল্প যেগুলো আমরা পড়তাম, মানে আমাদের স্কুলের পড়ার যে গল্পগুলো ছিল সেগুলো থেকে আমি স্টোরি ক্রিয়েট করতাম। তো সেই একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলটা সেরকম দেখলাম যে চলছে না। তারপরে মিউজিক চ্যানেল খুললাম। আচ্ছা, মিউজিক চ্যানেলটা 3.5 লাখ মতো সাবস্ক্রাইব হলো। আচ্ছা, তারপর স্ট্রাইক খেলাম, তারপর ওটা ব্যান হয়ে গেল চ্যানেলটা। আচ্ছা, তারপর লকডাউনের পর প্র্যাঙ্ক বাই জায়ান্ট খুলেছিলাম, প্র্যাঙ্ক বাই জায়ান্ট 3টে স্ট্রাইক খেয়েছি, ওটাও ব্যান হয়ে গেছে। এখন আবার নতুন একটা ক্রিয়েট করেছে, এখন যাই হোক এখন আমি কাউকে কিছু জানাইনি চ্যানেলটার ব্যাপারে, তো জানাবো পরে। অবশ্যই আপনি আমাদের অডিয়েন্সের সামনে, আপনারও দর্শক এখানে দেখছে, আপনি রিভিল করুন। এখন রিভিউ করবো না, একদম সাসপেন্স। হ্যাঁ, একদম সাকসেস হওয়ার পরে রিভিউ করবো। চ্যানেলটা আপনি ইউটিউবেই করছেন তো, তাহলে সাকসেস তো আপনার সাবস্ক্রাইবার থেকে হবে। না, আসলে আমি নিজের ফেস সেখানে দেখাচ্ছি না। ওকে, আমি ক্রিয়েট করছি, আমি বাচ্চাদের নিয়ে কাজ স্টার্ট করেছি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আর সেখানে আমি কোনো আমার নিজেরও হেল্প নিচ্ছি না, মানে আমার এই নেম ফেম এদিকটাও হেল্প নিচ্ছি না, ইভেন আমি প্রমোটও করছি না, কিচ্ছু না। জাস্ট নর্মাল একটা নতুন ক্রিয়েটার যেভাবে স্ট্রাগল করে ওঠে, তো আমার এটা খুব মজা লাগে।
যে আমি স্টার্টিং করে জিরো থেকে উঠবো। আচ্ছা তো সেই কারণে আমি জিরো থেকে আবার স্টার্ট করেছি। আচ্ছা, যারা ধরুন নতুন যারা আসতে চাইছে আপনাদের মানে এই লাইনে ক্যাটাগরিতে, তাদের জন্য আপনার কি বলার থাকবে নতুন করে, মানে তাদেরকে কি সাজেস্ট করবেন আপনি? অলওয়েজ বলবো আগে কলেজ মানে পড়াশোনা কমপ্লিট করুক, বা পড়াশোনার সাথে সাথে এটা টাইম পাস হিসেবে নিক, একদম ফুল মানে পার্ট টাইম হিসেবে ঠিক আছে, ফুল টাইম না। এবার পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ফুল টাইম করবে। এখানেও প্রচুর ইনকাম আছে, নেম আছে, ফেম আছে, সবকিছুই। তো সেই জায়গা থেকে একদম যে পড়াশোনাটাকে স্টপ করে ইউটিউবার হবো, প্রচুর টাকা ইনকাম করবো, এই ভাবনা চিন্তাটা যেন কোনো ইয়াং জেনারেশনের মধ্যে না আসে। তো আপনারও তো স্টাডি লাইফ তাহলে আপনার কতটা? এই ইউটিউব চ্যানেলের মতোই, মানে একটা ভালো লাগে আরেকটা করি, একটা বন্ধ হয়ে আরেকটা করি। আমি কলেজ 3টে কলেজ পড়েছি, প্রত্যেকটা কলেজে 1 বছর করে। বাহ বাহ বাহ। তাহলে এখন বর্তমানে গ্রাজুয়েশন কমপ্লিট? গ্রাজুয়েশন আমার দিক থেকে কমপ্লিট, 3 ইয়ার পর আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট। আমার লাস্ট কলেজ ছিল বিশ্বভারতী, আচ্ছা ওখানে অ্যাক্টিং নিয়ে অনার্স করছিলাম। আচ্ছা, ড্রামা। ড্রামা। আচ্ছা আচ্ছা তো ওটা থেকেও সব মিটে গেল, তারপর ওই কলেজটা ছেড়ে দিল। আচ্ছা অয়ন, একটা জিনিস আমি এখানে মধ্যে জিজ্ঞেস করতে চাই, যেটা হচ্ছে যে আপনি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে আছেন, যতদিন ধরে এসছেন, তখন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, প্রেজেন্ট কেমন? সেরকম কোনো চেঞ্জেস নেই, কারণ যেরকম মানে মিডল ক্লাস ফ্যামিলি যেরকম থাকে সেরকমই। আর এমন না প্রচুর হিউজ টাকা ইনকাম করে যে ফ্যামিলি কে বড় লোক বানিয়ে দিচ্ছে, ওরকম কিছু না। যা টাকা ইনকাম করেছি 40% লোককে দিয়েছি, লোককে বলতে যাদেরকে দেওয়া দরকার আর কি, যারা একটু দুস্থ অসহায়, এইভাবে খরচা করেছে। আর বাদ বাকিটা নিজের জন্য আর কন্টেন্টের জন্য। বাদ বাকি ফ্যামিলিও কোনোদিন আমার টাকা চায়নি, আর আমার সেরকম প্রয়োজন পড়েনি যে ফ্যামিলি কিছু হেল্প করা দরকার। না তাহলে কি ফ্যামিলি কি কোথাও গিয়ে আপনার কাছে একটু এক্সপেকটেশন রাখে না যে এই ব্যাপারগুলোর জন্য? না, মানে আমার বাড়িতে এরকম ব্যাপার যে তুই তোর লাইফটাকে নিজের মতো করে তৈরি কর, নিজের মতো করে খুশি থাক, বাদ বাকি এবারে যখন আর একটু বয়স হবে আমার, তখন ফ্যামিলির মধ্যে আবদ্ধ হয়ে যেতে হবে। এখন ব্যাচেলার লাইফটাকে এনজয় করি। আচ্ছা, সাম্প্রতিককালে এমন কি ইনসিডেন্ট ঘটেছিল আপনার সঙ্গে যেখানে আপনাকে থানাতেও যেতে হয়েছিল বা চক্কর কাটতে হয়েছিল? হ্যাঁ, সেই ইনসিডেন্ট একটু তিনবার বাড়ি গিয়েছি। আচ্ছা প্রথমবার গিয়েছিলাম ভিডিওর জন্য, সেকেন্ড বার গিয়েছিলাম ভিডিওর জন্য, আর থার্ড বারে গিয়েছিলাম ভিডিওর জন্য। ওইটাই আমরা জানতে চাইছি, মানে কি হয়েছিল? আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম, যখন থানা থেকে যেতে হয়েছিল তখন ওই প্র্যাঙ্কটা করেছিলাম। তো এবারে যার সাথে প্র্যাঙ্ক করেছিলাম ও এবার কিছু খিস্তি দিয়েছিল। আচ্ছা আর আমাদের যেহেতু এই বীরভূম এলাকার খিস্তি গুলো কিন্তু হেভি মজা হিসেবে নেয় লোক। আর সেই খিস্তিটা আমি তার জন্য রেখেছিলাম যে ভালো লাগছে শুনতে, বেশ মজা লাগছে। এবার ওটাই এবারে যে লোকটা খিস্তি দিয়েছিল এবং তাদের ফ্যামিলি থেকে অবজেকশন এসেছিল, তারা এবার থানাতে যায়। থানা থেকে আমার নামে আগে একটা কমপ্লেন করে যে ভিডিওটা ডিলিট করবার জন্য। তো সেখানে থানাতে ডাকে আমাদের। তো এটা হয়েছিল। আর একটা হয়েছিল তখন কি ভিডিওটা ডিলিট করেছিলেন? হ্যাঁ, তখন ভিডিওটা ডিলিট করে দিলাম। তারপর আমি হ্যাঁ ঠিকই তো, আমার বাবাই যদি গাল দেয় আর আমার যদি কেউ দেখায় যে ভাই দেখ তো এভাবে দিচ্ছে, কেমন একটা লাগে। তারপর রিয়েলাইজ করেছিলাম যে না ঠিকই আছে, তর্ক বিতর্ক করে লাভ নাই। আমি তো প্রথমে বলে ডিলিট করবো না। মানে সেটা কি থানাতেই বলেছিলেন? হ্যাঁ, থানাতে আমি যে অফিসার ছিল আমি বলছিলাম আমি ডিলিট করবো না। ওনার পারমিশন নেওয়া ফুটেজও আছে আমার কাছে যে ভিডিওটা কি ছাড়তে পারি। তো লিগাল ওরা যা কোনো অ্যাকশন নিক আমি লিগালে লড়বো, ভিডিও ডিলিট করবো না, কারণ আমার কাছে এভিডেন্স আছে লিগাল। তারপর কোথাও গিয়ে নিজের মন না এটা কোথাও গিয়ে এভিডেন্স আছে, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যেন একটু গাছও আছে। করবো না মানে আমি করবো না, যে ওখানে নাই ওখানে লোক। আর মনে হয়েছে মন থেকে যে না ডিলিট করা উচিত, তখন ডিলিট করবো। একদম ভিতর থেকে ফিল করলাম ওর পরিস্থিতিটা, ওর ছেলের। তখন আমার ঠিকই তো, এটা যদি আমার সাথে হতো তাহলে খারাপ লাগতো। তাহলে অয়ন কোথাও গিয়ে একটু সিম্প্যাথি জোনটাও একটু ভাবে। হ্যাঁ, সিম্প্যাথি জোনটাও ভাবে একটু। সেকেন্ড বার কেন যাওয়া হয়েছিল?
সেকেন্ডবার গিয়েছিলাম ওই ভিডিওর জন্য আর কি। ভিডিওটা এমনই রিয়েলিস্টিক একটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করছিলাম, যেখানে মানে পাবলিকরা ভেবেছিল কি আমি সিরিয়াসলি কোনো এক অসহায় মানুষের উপর অত্যাচার করছি। রাইট। সেটা অন্ধ হাজবেন্ড ওয়াইফের সেই ভিডিওটা এখন আপনার আছে? এখন ফেসবুক পেজে আছে, এবং ওইটা খুব ভাইরাল। হ্যাঁ। ওই যেটা আপনার ওই ধূপকাঠি ব্যবসায়ী মনে হয়, ওটা খুব ভাইরাল। ওই ভিডিওটা করবার জন্য ওই যে ধূপকাঠি বিক্রি করতো ওনারা প্রায় 1.5-2 লাখ টাকা ডোনেশন পেয়েছিল আমার ভিডিও থ্রু থেকে। আচ্ছা। ও তো আমি প্রাউড ফিল করি। একদম। আচ্ছা। মানে তাদের যোগাযোগ নাম্বার আপনি দিয়ে দিয়েছিলেন? তাদের ব্যাংক ডিটেলস তাদের সবকিছু দিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে। ভালো কাজ করেও তারপর জেল একবার থানায় যেতে হয়েছে, জেলে যেতে হয়নি, থানায় যেতে হয়েছে। তো হ্যাঁ ওই তো আর কি ভালো কাজ। আর আমার কাজ বাজ করবে একটু অন্য টাইপের হয়তো তুমি হয়তো কখনো রেডি আবার ধূপ করে একটা দিয়ে দিতে পারো আমার কীর্তিকলাপ দেখে, ঠিক আছে? না সেরকম কিছু নয়, তোমার কাজ যথেষ্ট আমরা প্রেফার করি। যেহেতু প্রেফার করি তাই তুমি একটা ভালো জায়গায় তুমি বসে আছো, আর আমরাও খুব প্রেফার করি তোমাকে। তো তোমার কাজগুলো দেখি যে সোশ্যালি অনেক কিছু কাজ তুমি করো, তো যখন তুমি সোশ্যালি কাজগুলো করো তো সেটা কি তোমার কিছুটা কি রিলস এর জন্য বা তোমার ভিডিওস এর জন্য হয় না, তোমার তোমার মন থেকেই সেটা আসে যে আমি সোশ্যাল কাজ করতে আমি ইন্টারেস্টেড? দেখো তুমি যখন একটা সোশ্যাল কাজ করবে তুমি একা করছো, মন থেকে করছো। এবার সেটা তুমি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, কারণ তোমার কাছে প্ল্যাটফর্ম রয়েছে, তুমি যখন আপলোড করবে তার মানে পাশের ছেলেটারও যদি কোনো ইচ্ছা না হয় তোমার কাছ থেকে কিন্তু ইন্সপায়ার হবে। তাই তো এই লোকটা তো এত হাসছে, এইটুকু টাকা দিল বলে এত খুশি হলো লোকটা, আমি এরকম খুশি করবো। এবার তার কাছে প্ল্যাটফর্ম নেই, সেটার জন্য ওরা করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার মানে কি আমরা মানুষকে শেখাবো, দেখাবো, বোঝাবো, ইন্সপায়ার করবো। তো সেই কারণে আমার মনে হয় যে আমি যাই করি, আমি 10 টাকা কাউকে দিলেও মনে হয় যেন সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড দিই, আমার যে প্ল্যাটফর্ম রয়েছে আমি কেন মানুষকে জানাবো না, ঠিক যে এইভাবেও করা যেতে পারে কাজ। এখানে অনেকজনকে দেখি যারা হয়তো সোশ্যাল মিডিয়া অনেক মানুষকে হেল্প করে কিন্তু তারা নিজের ফেস রিভিল করে না, সোশ্যাল মিডিয়াতে দিতে চায় না। অনেকজন আবার অনেক কিছু কমেন্ট করে দিয়ে আবার দেখানোর কি আছে, সেটাতে আপনার কি মতামত? দেখানো উচিত? ওই তো অবভিয়াসলি, কারণ ফেসটা বলছি না যে ফেস দেখা বা না দেখা, আমার যেহেতু আগাগোড়া থেকে প্রথম থেকে আমি ফেস নিয়ে কাজ করি, প্র্যাঙ্কের হোক, প্র্যাঙ্কের চলে হোক, হেল্প করা যেরকম হবে হোক, তো সেই কারণে আমার যেহেতু আমার ফেসটা দেখাতেই হবে। তো যে যেভাবে মানুষকে হেল্প করুক বা যাই করুক, সে যদি সোশ্যাল মিডিয়া তার কাছে যদি প্ল্যাটফর্ম থাকে, সে সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করছে, তার মানে এমন নয় যে সে নিজেকে অনেক মহান প্রমাণ করার জন্য পোস্ট করছে। কারণ বাচ্চা বাচ্চা ছেলেরা সোশ্যাল মিডিয়া ঘাটে, তো আমাদেরকে দেখে কিন্তু সেই বাচ্চাদের মন কিন্তু পরিবর্তন হবে যে বা আমিও কিন্তু আমার বার্থডেতে এভাবে আমি কোনো অসহায় মানুষকে এভাবে কিছু করবো, বা আমার অ্যানিভার্সারিতে এরকম কিছু করবো যেটা আয়ান্দা করেছে। তো আমি মনে করি যে আমি যেগুলো করি সেগুলো মানুষকে ইন্সপায়ার করার জন্য করি, এমন না যে আমাকে লোকে ভাবুক যে ও আয়ান্দা ইজ গ্রেট গ্রেট বেস্ট, এরকমটা না, জাস্ট যাতে ইন্সপায়ার হয় মানুষ। ঠিক, তোমাকে দেখে যেন আরো দুজন ইন্সপায়ার হয়েও যাতে আরো তারাও সেরকম ভাবে কাজ করার চেষ্টা করেন। রাইট। আচ্ছা, তাহলে আপনার মতে সোশ্যাল মিডিয়াতে কি মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে? হোয়াট ইজ ইউর অ্যাডভাইস ফর নিউ কামার? অবভিয়াসলি, কারণ অনেক গরিব ফ্যামিলিকে আমি দেখেছি আমাদের এখানে, যাদেরকে মানে একটা ক্রিকেটারের নাম বলছি মনোজ দে, তার কিন্তু এত সুন্দর স্টুডিও ছিল না। কেমন একটা ভাঙাচোরা বাড়ি থেকে কিন্তু ও একটা একদমই লোয়ার ক্লাস ফ্যামিলি বিলং করতো। আজকে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে বরাবর, সে 2017-18 থেকে আছে, তখন থেকে আজ পর্যন্ত আছে। ইভেন সে তার সবকিছু ড্রিমকে অ্যাচিভ করেছে। তাহলে আমার কি সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক আছে। ভিডিও যখন আপনি স্টার্ট করেন, মানে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আসেন, তখন এরকম কোনো ডিপ্রেশনের কোনো কারণ হয়নি আপনার? ভিউয়ার্স বাড়ছে না, লোকে কম দেখছে, কন্টেন্ট ঠিকঠাক হচ্ছে, কন্টেন্ট থেকে সুইং করছে? আমি যখন স্টার্ট করেছিলাম প্র্যাঙ্ক, তখন বাংলা মিডিয়াম প্র্যাঙ্ক সেরকম কেউ করতো না, বিশেষ করে পাবলিকের উপর। আর তখন প্র্যাঙ্কের চ্যানেল বলতে গেলে খুব মানে গুণাগুণটি আমার 2-1টা ছিল, আর বাদ বাকি সব দিল্লি, মুম্বাই। তো তারপরে আমি যখন প্র্যাঙ্ক স্টার্ট করি, আর আমার প্র্যাঙ্ক গুলো এমনই খতরনাক লেভেলের হতো, তো অবভিয়াসলি আমার প্রথম থেকে একদম এইভাবে গ্রো করেছিল।
তো সেটা হচ্ছে ব্যাপার। আর ডিপ্রেশন বলতে একটা ঘটনা ঘটেছিল, আমি যখন প্রথম প্রথম প্র্যাঙ্ক স্টার্ট করি, তো এবারে প্রপোজাল প্র্যাঙ্ক করবো এই মোটিভ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি। সোনাঝুরি হাটে গিয়েছি, ওখানে একটা মেয়েকে দেখে ভালো লেগেছে যে হ্যাঁ এই মেয়েটা সিঙ্গেল আছে, ওকে প্রপোজ করবো, তারপর লাস্ট পুরো প্র্যাঙ্ক করছিলাম। সে একসেপ্ট করে প্রপোজ করেছি, একসেপ্ট করেছে, নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, ভিডিওটা আপলোডও করেছি, খুব ভালো হয়েছে ভিডিওটা, আপলোডও করেছি। তারপর দুদিন পর ফোন করছে মেয়েটা কাঁদতে কাঁদতে যে দাদা ভিডিওটা প্লিজ ডিলিট করে দাও, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঝামেলা করছে। আর সেই মেয়েটাই আমার ভিডিওটা বলেছিল আমি সিঙ্গেল, আমার বয়ফ্রেন্ড নাই, ঠিক আছে। তো ওই যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা মানে রিচ ডাউন হওয়া। মানে আপনি ওখান থেকে কি এক্সপেরিমেন্ট, মানে আপনি ওখান থেকে কি মেসেজ পেলেন? এটাই ভাবলাম যে যত যা প্র্যাঙ্ক আছে দিল্লি মুম্বাই যে কোনো ক্রিয়েটার প্র্যাঙ্ক করে তারা আগে থেকে মেয়েদেরকে সেটিং করা হচ্ছে যে তোমাকে এত টাকা দিচ্ছে বা তুমি আমার ফ্রেন্ড, তো তুমি অভিনয় করবে, তুমি একটা আননোন পার্সন। নইলে ভাই সবসময় দেখা যায় যে মেয়েগুলো সিঙ্গেলই বলে, তো তাদের ভিডিও ডিলেট হয় না, কিছু হয় না। আর আমি যখন করতে গেলাম ও সিঙ্গেল বললো, কিন্তু আমার ভিডিও ডিলিট করতে হলো, কারণ আমারটা স্ক্রিপ্টেড ছিল না। না মানে সাডেনলি এরকম হলো না যে বাবু সোনা থেকে হঠাৎ করে দাদা আনতে চলে এলো? আমি তো এমনিও বলেছিলাম যে দেখো আমি রিলেশন কিছু না, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি, ওই যে ওখানে ক্যামেরা। তো এটা বলার পর ঠিক আছে একটা ফ্রেন্ড হিসেবে হয়ে গেলাম। বুক করে দাও, দুদিন পর বলে দাদা প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, আমার বয়ফ্রেন্ড আমার সাথে ঝামেলা করছে। কেমন লাগে? মানে আপনি ওখান থেকে রিয়েলাইজ করলেন যে যেগুলো হয় সেগুলো সব প্রি প্ল্যান। একদম 100 এর মধ্যে 100% মেয়েদের সাথে যারাই প্র্যাঙ্ক করে সেটাই স্ক্রিপ্টেড হয়। তাহলে আমরা একটা জিনিস জানবো যে আগে অয়েল আর এখনের অয়েলের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পাই? আগে আমার খুব মজাদার একটা ছেলে ছিল, একটা ডারিং একটা ছেলে ছিল। আর এখন আমি খুব শান্ত হয়ে গেছি, শান্ত মানে চুপচাপ। কেউ যদি একটুখানি গাল গাল দিয়ে কথা বলে আমার মেজাজে দেয়, তা আমি কিছু মাইন্ড করি না, আমার চুপচাপ নরমাল। এটাই কি মেন কারণ প্র্যাঙ্ক থেকে বেরিয়ে যাওয়া? না আসলে আমি নিজে নিজে আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে গেছে। আগে যেগুলো একটা বেশ একটা রক্ত গরম একটা ব্যাপার ছিল, তো সেই জিনিস থেকে আস্তে আস্তে কেমন যেন মনে হচ্ছে যেন শান্ত হয়ে যাচ্ছে ভিতর থেকে।